সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। রমজান মোল্লা রেসিডেন্সিয়াল কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ সম্পর্কে। দেখো, যেসব উপকরণ উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। যে কোনো উৎপাদনের উপকরণের ব্যবহার অপরিহার্য, আর তাই যেখানে উৎপাদন কাজ সেখানেই উপকরণের ব্যবহার। সাধারণভাবে 4টি উপকরণের সমন্বয়ে উৎপাদন কাজ পরিচালিত হয়। এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন আসো, ভূমি কাকে বলে। উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ হচ্ছে ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়। এটা সিম্পলি। তবে অর্থনীতির ভাষায় ভূমির অর্থ আরও ব্যাপক। তাই ব্যাপক অর্থে যেসব প্রকৃতি প্রদত্ত সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেসব সম্পদকে সম্মিলিতভাবে ভূমি বলে। যেমন মাটি, আলো, বাতাস, পানি, পুকুর ও জলাশয়, বনভূমি, খনিজ সম্পদ, পাহাড় পর্বত, নদী-নালা, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি ভূমির অন্তর্ভুক্ত। যে কোনো পণ্য সামগ্রী উৎপাদন করতে গেলে ভূমির প্রয়োজন হয়। ভূমির ব্যবহার ব্যতীত কোনো উৎপাদন কার্য সম্পাদন হয় না। ভূমি সম্পূর্ণরূপে প্রকৃতির দান বিধায় এর কোনো অংশ মানুষ সৃষ্টি করতে পারে না। আসো শ্রম সম্পর্কে। শ্রমের উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শ্রম। শ্রমের ব্যবহার ছাড়া কোনো উৎপাদন হয় না। সাধারণ অর্থে শ্রম বলতে শারীরিক শ্রমকে বোঝায়। তবে অর্থনীতির ভাষায় এর অর্থ আরও ব্যাপক অর্থে মানুষের সব ধরনের অর্থপূর্ণ কাজের সমষ্টিকে শ্রম বলে। মানুষের সব ধরনের অর্থপূর্ণ কাজের সমষ্টিকে শ্রম বলে। এ অর্থে শ্রম শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক হতে পারে। তবে শর্ত থাকে যে প্রত্যেক শ্রমের সাথে আর্থিক সম্পর্ক থাকতে হবে। যেমন কৃষকের হাল চাষ, বিজ্ঞানীর গবেষণা, শিক্ষকের বক্তৃতা এবং উকিলের পরামর্শ আর্থিক সম্পর্ক থাকে বিধায় এগুলো শ্রম হিসেবে গণ্য হবে। আবার প্রতিদিন সকালে হাঁটা, সাঁতার কাটা, মনের আনন্দে গান গাওয়া ইত্যাদি কর্মপ্রচেষ্টার সাথে আর্থিক সম্পর্ক বিদ্যমান নেই বিধায় এগুলো শ্রম হিসেবে গণ্য হবে না। আশা করি তোমরা শ্রম সম্পর্কে সঠিক ধারণা পেয়েছ। এখন আসো মূলধন সম্পর্কে। মূলধন যে উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই মূলধন। যে কোনো পণ্য উৎপাদনের মূলধনের প্রয়োজন হয়, কেননা মূলধনকে একটি প্রতিষ্ঠানের জন্য মানব দেহের রক্ত প্রবাহের সাথে তুলনা করা হয়। মানে অর্থনীতিবিদরা এটিকে প্রতিষ্ঠানের মানব দেহের রক্তের প্রবাহের সাথে তুলনা করা হয়, করেছেন। মূলধন অনেকেই শুধু অর্থের সাথে সীমাবদ্ধ করে রাখতে চান না, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে শুধু অর্থই বোঝায় না। উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় সেগুলোকে মূলধনের অন্তর্ভুক্ত। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, কলকজা, আসবাবপত্র, সরঞ্জাম ইত্যাদি। তবে এসব উপাদান যদি প্রতিষ্ঠানের উৎপাদন কাজে ব্যবহৃত না হয় তবে তা মূলধন হিসেবে গণ্য হবে না। এখন আসো সংগঠন সম্পর্কে। সংগঠন হচ্ছে উৎপাদনের সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে উৎপাদনের সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান। সংগঠন বলতে ভূমি, শ্রম এবং মূলধনের সমন্বয় সাধনকে বোঝায়। মানে ভূমি, শ্রম, মূলধন এই তিনটে মিলেই হচ্ছে আমাদের সংগঠন। সংগঠন ব্যতীত উৎপাদনের প্রধান 3টি উপাদানের সুষ্ঠু সমন্বয় সম্ভব নয়। তাই সংগঠনের মাধ্যমে উৎপাদনের জন্য ভূমি, শ্রম এবং মূলধনকে এমনভাবে সমন্বয় করতে হয় যেন সুষ্ঠু এবং কাম্য মাত্রার উৎপাদন নিশ্চিত হয়। সংগঠন উৎপাদনের এমন একটি উপকরণ যা উৎপাদনের অন্যান্য সকল উপকরণের সাথে
সংযোগ এবং সমন্বয় কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকে। সংগঠনের প্রত্যেক তত্ত্বাবধান ব্যতীত উৎপাদনের অন্যান্য উপকরণ একত্রে কোনো উপাদানের কাজে অংশগ্রহণ করতে পারবে না। আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা নিতে পেরেছ যে সংগঠন যদিও শেষের ধাপে আসে, তারপরেও আমাদের ভূমি, শ্রম, মূলধন এগুলোকে সম্মিলিত করার যে প্রয়াস বা সম্মিলিত করার যে প্রচেষ্টা, সেটাই সংগঠনের মাধ্যমে হয়ে থাকে। এবং সংগঠনে এই তিনটি বিষয়কে নিয়ে এই সংগঠন তার পূর্ণরূপ একটা ফলাফল ধারণ করতে পারে। এবং যদি সংগঠনের এই তিনটি বিষয় যদি সম্মিলিত প্রচেষ্টা না থাকে, সেক্ষেত্রে ভালো ফলাফল আমরা আশা করতে পারি না। তাহলে আমরা কি পেলাম, যে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, যেমন ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, আসো এখন ভূমির বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা নজর রাখতে পারি, কারণ বিগত সালের যে প্রশ্নগুলো ছিল সেখানে এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছু জানতে চাওয়া হয়েছিল। দেখো যে ভূমির বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি, এখন প্রশ্ন আসতে পারে যে বৈশিষ্ট্য বলতে কি বুঝি, মনে মনে একটা ধারণা আসতে পারে বৈশিষ্ট্য বলতে কি বুঝি। বৈশিষ্ট্য হচ্ছে এমন একটা বিষয় যেটা দিয়ে কোনো কিছুকে আইডেন্টিফাই করা যায়, মানে কোনো কিছুকে চিনতে পারা যায়। যদি আমি তোমাদেরকে বলি একটা মুরগি দেখতে কীরকম অথবা একটা মোরগ দেখতে কীরকম, এই যে আমি বললাম মুরগি এবং মোরগ, তোমরা কিন্তু অবশ্যই পার্থক্য করতে পেরেছ যে মোরগের মাথায় একটা কি থাকে, অবশ্যই জুটি থাকে, হ্যাঁ, এবং এর যে লেজটা হয় এটা অনেক লম্বা হয়, মোটামুটি লম্বা হয়। সেক্ষেত্রে মোরগ বলি অথবা মুরগি বলি কীরকম থাকে, যদি বলি মাছ বলি, অবশ্যই তোমরা চোখের সামনে এখন মাছ বেশি উঠেছে। মাছের শরীরে অসংখ্য আঁশ থাকে, পাখনা থাকে, হ্যাঁ, ফুলকা থাকে। তাহলে এই যে মাছ বললাম, মাছের যে আঁশ ছিল, হ্যাঁ, তোমার চোখের সামনে বেশি উঠলো আঁশ, পাখনা, এগুলো সবই কি বৈশিষ্ট্য, ঠিক আছে। তো ভূমির বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকৃতির দান। প্রথম যেটা আসে সেটা হচ্ছে প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান, মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না, ভূমি মানুষের জন্য প্রকৃতির উপহার। এ অর্থে মাটির উর্বর শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, আবহাওয়া, জলবায়ু, নিয়ামক সমূহ সবই মানুষের জন্য প্রকৃতির দান। ভূমি তথা প্রকৃতির মূল্যবান দানের উপর নির্ভর করেই মানুষ উৎপাদন করে এবং অভাব পূরণ করে থাকে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রকৃতির দান, তারপরে হচ্ছে যে উৎপাদন ব্যয় নেই। দেখো প্রকৃতির একটি অনন্য উপাদান হলো ভূমি। প্রকৃতির মাঝেই ভূমির সৃষ্টি, মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না, অর্থাৎ মানুষ ভূমি উৎপাদন করে না বা করতে পারে না বলেই ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি, এটা মানুষ সৃষ্টি করে না, তাই এটার মধ্যে কোনো ব্যয় নেই। কিন্তু অন্যান্য যে উপাদানগুলো আছে দেখো সবই কিন্তু ব্যয় আছে, কারণ যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে এর সবই উৎপাদন ব্যয় আছে। আসো পরে যোগান সীমিত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ভূমির যোগান নির্দিষ্ট এবং সীমিত। মানুষ শত চেষ্টা ও ক্ষমতা প্রয়োগ করেও ভূমির যোগান বাড়াতে পারবে না। সৃষ্টিকর্তা প্রকৃতির মাঝে যতটুকু ভূমি সৃষ্টি করে দিয়েছেন সে পরিমাণ ভূমি পৃথিবীতে বিদ্যমান আছে। ভূমির মূল্য হ্রাস বা বৃদ্ধি ঘটলেও ভূমির যোগান কখনো অসীম করা সম্ভব নয়, এর যোগান নির্দিষ্ট পরিমাণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারপরে আসি অস্থানান্তরযোগ্যতা, মানে হচ্ছে যে উৎপাদনে অন্যান্য উপাদান স্থানান্তর করা সম্ভব হলেও ভূমি এমন একটি উপাদান যা কখনো স্থানান্তর করা যায় না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না। ভূমি অস্থানান্তরযোগ্য একটি উপাদান, যেখানে অন্যান্য উপাদান এবং এর উৎপাদন কার্য পরিচালনা করা যায়। ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না গেলেও কিন্তু এর মালিকানা পরিবর্তন করা যায়। ধরো এখানে 1 বিঘা জমি আছে, তুমি এটা কখনো তুলে অন্য জায়গায় নিতে পারবে না, কিন্তু এটা তুমি বিক্রি করে দিয়ে মালিকানাটা স্থানান্তর করতে পারবে, মানে মালিকানাটা তুমি শুধুমাত্র পরিবর্তন করতে পারবে, আর কোনো কিছু নয়। তারপরে আসি আদিম অক্ষয়। দেখো যে ভূমি
আদিম ও অক্ষয় ক্ষমতা ভূমিকে উৎপাদনের অন্যান্য উপাদান থেকে আলাদা করেছে। এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রিকর্ডার কাজনা তথ্যের উদ্ভব করেছেন। ভূমির কোনো ক্ষয় নেই। কোনো ভূমি ব্যবহার করা হলে তা এর উর্বর শক্তি হ্রাস পেতে পারে, কিন্তু ভূমির কোনো ক্ষয় বা ধ্বংস হবে না। আমরা জানি মাটিতে যদি আমরা বারবার ফসল ফলাই, সেই ক্ষেত্রে ভূমির উর্বর শক্তিটা নষ্ট হয়ে যায়। এই জন্য যে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হয়, বিভিন্ন প্রকার ঔষধ প্রয়োগ করতে হয়, অথবা জৈব কোনো কিছু রোপণ করতে হয়, রোপণ করে এটাকে পচিয়ে দিতে হয়, যেন ভূমির উর্বর শক্তিটা ওই রকম থাকে। তারপরে আসি চিরস্থায়ী। দেখো যে উৎপাদনের অন্যান্য উপাদান অস্থায়ী হলেও ভূমি কিন্তু চিরস্থায়ী। ভূমি প্রকৃতির সৃষ্টির সময় থেকেই আছে এবং সুদূর ভবিষ্যতেও থাকবে। ভূমির কোনো বিনাশ নেই। তারপরে আসি বিভিন্ন গুণ। দেখো ভূমির কিন্তু বিভিন্ন গুণ রয়েছে, যে ভূমির বিভিন্ন গুণের হয়ে থাকে, অর্থাৎ সকল ভূমির গুণগত মান এক নয়। কোনো ভূমি কম উর্বর, কোনো ভূমি বেশি উর্বর, আবার কোনো ভূমির উর্বরতা শক্তিই নেই। অবস্থানের দিক থেকেই ভূমির আলাদা ধরনের হতে পারে। আশা করি তোমরা ভূমির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা পেয়েছ। এখন আমরা যদি চলে যাই দ্বিতীয় ধাপে, সেখানে কি রয়েছে? শ্রম রয়েছে। শ্রমের সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। শ্রম সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে। এখন দেখো শ্রমের যে বৈশিষ্ট্যটা, সেটার প্রথমটা হচ্ছে জীবন্ত উপাদান। শ্রম হচ্ছে একটি জীবন্ত উপাদান। কিভাবে? শ্রমের উপর উৎস যেহেতু মানুষ, সেহেতু মানুষ জীবিত থাকলেই শ্রম পাওয়া যায়। মানুষ যদি জীবিত থাকে তাহলে কী পাবো? আমরা শ্রম পাবো। এছাড়া ভূমি ও মূলধনের প্রাণ নেই বলে এদের নিজস্ব কোনো সত্তা নেই। দেখো ভূমি এবং মূলধনের প্রাণ নেই, কিন্তু এটা নিজস্ব সত্তা নেই। শ্রম মানুষ থেকে পাওয়া যায় বলে শ্রমের নিজস্ব সত্তা আছে। আবার ভূমি ও মূলধন প্রয়োজনে ক্রয় করা যায় এবং এদের সেবাও ক্রয় করা যায়। অপরদিকে শ্রমিকের শ্রম ক্রয় করা গেলেও শ্রমিককে ক্রয় করা যায় না। তুমি শ্রমিকের ক্ষয়টা কিনতে পারবা, কিন্তু কখনো তুমি শ্রমিককে কিনতে পারবা না, মানুষকে কিনতে পারবা না। যেমন যদি বলি যে আমাকে একজন লেবার নিতে হবে, হ্যাঁ, আমি 2 ঘন্টা 5 ঘন্টার জন্য লেবার, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাকে তার শ্রমটা আমি চুক্তি করে নেব, কিন্তু আমি বলতে পারবো না যে আমি একজন শ্রমিক কিনে ফেলেছি, এরকম কখনো বলা যায় না। অর্থাৎ শ্রম একটি জীবন্ত উপাদান সেক্ষেত্রে। তাহলে আসো ধ্বংসশীল উপাদান। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ধ্বংসশীল উপাদান। এখানে কি বলা হয়েছে? যে শ্রম সবচেয়ে ধ্বংসশীল একটি উপাদান। শ্রম একবার বিনষ্ট হলে তা পুনরায় ফিরে পাওয়া যায় না। অর্থাৎ কোনো শ্রমিক একদিন শ্রম দিতে ব্যর্থ হলে ওই দিনের শ্রম আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। এছাড়া শ্রমিকের বয়সের সাথে সাথে শ্রমিকের কর্মদক্ষতা কমে গেলে শ্রমও ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর যদি আসি, মানবিক উপাদান। শ্রম একটি মানবিক উপাদান। শ্রম হচ্ছে উৎপাদনের কাজে নিয়োজিত মানুষের সকল ধরনের কর্মপ্রচেষ্টা। এ অর্থে মানুষ হচ্ছে শ্রমের উৎস। তাই শ্রমকে মানবিক উপাদান বলা হয়। তাহলে আসো ব্যক্তিগত উপস্থিতি। এখন শ্রম প্রদানের জন্য শ্রমিকের ব্যক্তিগত উপস্থিত প্রয়োজন হয়, মানে সশরীরে তাকে উপস্থিত করতে হয়। শ্রমিক উৎপাদনের জন্য শারীরিক ও মানসিক শ্রম প্রদান করে। এজন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বা সশরীরে উপস্থিত থাকতে হয়, তা না হলে শ্রম প্রদান করা সম্ভব হয় না। আসি শারীরিক ও মানসিক শ্রম। এখন শ্রমের সাথে শ্রমিকের শারীরিক ও মানসিক পরিশ্রম জড়িত। শ্রমের সাথে শ্রমিকের শারীরিক ও মানসিক পরিশ্রম জড়িত। শারীরিক শ্রম ছাড়া শুধু মানসিক শ্রমকে প্রকৃত শ্রম বলা যায় না, আবার মানসিক শ্রম ছাড়া শুধু শারীরিক শ্রমকেও প্রকৃত শ্রম বলা যায় না। এক্ষেত্রে শ্রমিকের শারীরিক শ্রমও প্রকৃত শ্রম না। তাই একজন শ্রমিককে শারীরিক ও মানসিক উভয় প্রকার শক্তিতে গুরুত্ব দিতে হবে। এখন আসি চলনশীল সম্পর্কে। চলনশীলটা হচ্ছে যে শ্রম চলনশীল বা গতিশীল। শ্রম প্রদান করে। শ্রমিক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এক কাজ থেকে অন্য কাজে, এক স্থান থেকে অন্য স্থানে
এক পেশা থেকে অন্য পেশায় যেতে পারে, অর্থাৎ শ্রমিক তথা শ্রমের গতিশীলতা রয়েছে। এখন আসো অর্থ উপার্জন। উৎপাদন কাজে শ্রমিক শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টায় প্রয়োগ করে কোনো অর্থ উপার্জন না করলে তাকে শ্রম বলা যায় না। যেহেতু আমরা জানি যে কোনো একটা কাজ করতে গেলে সেখানে যদি টাকার সম্পর্ক থাকে, মানে যদি আর্থিক লাভবানের সম্পর্ক থাকে তখনই শুধুমাত্র সেই কাজটা প্রাধান্য পায়। মানে সকল কাজের মূলে হচ্ছে কি লাভবান হওয়া, সেটা অবশ্যই আর্থিক হতে হবে। তাহলে দেখো যে আমি যে শ্রম দিব তাহলে আমার বেনিফিট কি আসবে, অথবা আমার আউটপুট কি বের হয়ে আসবে, আমার অবশ্যই টাকার প্রয়োজন। এখন যে অর্থাৎ শ্রম অর্থ উপার্জনের সাথে সম্পর্কিত। শ্রমিক কেবল অর্থ উপার্জনের উদ্দেশ্যে শ্রম প্রদান করে তাকে শ্রম প্রদান করে অর্থ উপার্জিত না হলে, আনন্দ উপভোগ করা হলে তা অর্থনীতির ভাষায় শ্রম হিসেবে গণ্য হবে না। মানে আমি একটা কাজ করলাম কিন্তু আমি কোনো টাকা নিলাম না, কিন্তু সেক্ষেত্রে আমার এই কাজটা কখনো শ্রমের অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা আসি তৃতীয় স্টেপে, সেটা হচ্ছে মূলধনের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যদি আসি যে উৎপাদনশীল উপাদান, মূলধন হচ্ছে একটি উৎপাদনশীল উপাদান। সেক্ষেত্রে মূলধন উৎপাদনের যা মাত্রা বৃদ্ধি করে, শ্রম প্রয়োগ করে যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব, মূলধন ব্যবহার করে তার চেয়ে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করা যায়। যেমন একজন কৃষক গরু ও লাঙ্গল দিয়ে যতটুকু জমি চাষ করে ফসল উৎপাদন করতে পারে, মূলধন প্রয়োগ করে ট্রাক্টরের সাহায্যে বেশি জমি চাষ করে আরও বেশি ফসল উৎপাদন করা সম্ভব। এতে মূলধনের সাহায্যে বেশি অর্থ উপার্জনের সক্ষম বলে একে উৎপাদনশীল উপকরণ বলা হয়ে থাকে, অথবা উপাদান বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অস্থায়ী উপাদান, দ্বিতীয় স্টেপ হচ্ছে অস্থায়ী উপাদান। দেখো অনেক সময় স্থায়ী সম্পদ ক্রয় করতে মূলধন ব্যবহার করা হয়, যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। এগুলো ব্যবহার করতে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং একসময় তা নিঃশেষ হয়ে যায়। সেক্ষেত্রে মূলধনের স্থায়িত্ব নেই বললেই চলে, তাই মূলধনকে অস্থায়ী উপাদানও বলা হয়ে থাকে। ধরো আমি একটা ফোন কিনেছি, এই ফোনটার মেয়াদ হয়েছে 10 বছর, 10 বছর পরে এটাকে আর ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমার যে টাকাগুলো দিয়ে এটা কিনেছিলাম সেই টাকাটাই হচ্ছে অস্থায়ী উপাদান। এক্ষেত্রে তুমি কখনো স্থায়ী বলতে পারবে না। তুমি যদি একটা বিল্ডিংও তৈরি করো, 5 তলাটি বিল্ডিং তৈরি করো, ধরো এটা 100 বছর বা 200 বছর মেয়াদ আছে, 200 বছর পরে এটাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে। সেক্ষেত্রে আমি কখনো বলতে পারবো না যে মূলধন স্থায়ী উপাদান, এটা একটা অস্থায়ী উপাদান। তারপরে আসি গতিশীল উপাদান। মূলধন হচ্ছে একটি গতিশীল উপাদান। গতিশীলতা মূলধনের অন্যতম একটি বৈশিষ্ট্য। মূলধন বিনিয়োগযোগ্য খাত, যেমন দালান কোঠা, কাঁচামাল, মেশিন, যন্ত্রপাতি ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে, এক ব্যবসায় থেকে অন্য ব্যবসায়, এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায়। এছাড়া নগদ অর্থ কোনো প্রকার ঝামেলা ছাড়াই স্থানান্তর করা সম্ভব। তাই মূলধনকে গতিশীল বা চলনশীল উপাদানও বলা যায়। আসো উৎপাদন খরচ। যে মূলধন ভূমির মতো প্রাকৃতিক কোনো উপাদান নয়। মূলধন উৎপাদনের শ্রম সহ অন্যান্য অনেক ব্যয় নির্বাহ করতে হয়, তাই মূলধনের উৎপাদন খরচ রয়েছে। আসি যে আয়ের উৎস। তারপর হচ্ছে আয়ের উৎস, যে মূলধন আয়ের উৎস হিসেবে কাজ করে। উপার্জিত আয়ের অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তা থেকে মূলধন গঠন করে উৎপাদন আরও বৃদ্ধি করা যায়। এতে আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পায়। এছাড়া মূলধন বিনিয়োগের চূড়ান্ত লক্ষ্য থাকে আয় উপার্জন করা, তাই মূলধনকে আয়ের উৎসই বলা যেতে পারে। সমজাতীয় নয়। মূলধনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয় নয়। মূলধন বলতে শুধু নগদ অর্থকে বোঝায় না, ভূমি, দালান কোঠা, মেশিন, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদিকে মূলধন হিসেবে ধরা হয়। আর
আর এক এক ধরনের মূলধন এক এক গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের মূলধনের গুণগত, মানগত ও উৎপাদনগত পার্থক্য থাকতে পারে, তাই মূলধনকে সমজাতীয় উৎপাদন বলা যায় না। তারপরে আরেকটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে, মূলধন উৎপাদন বৃদ্ধি করে কিভাবে? দেখো যে মানুষ আয় থেকে কোনো কিছু অংশ সঞ্চয় করা হয়। দীর্ঘদিন সঞ্চয়ের পর পুনরায় তা উৎপাদনে ব্যবহার করা হলে তাকে মূলধন বলা হয়। আর সঞ্চিত অর্থ নতুন মূলধনের সাথে প্রয়োগ করলে আগের তুলনায় বেশি উৎপাদন সম্ভব, অর্থাৎ মূলধন উৎপাদন বৃদ্ধি করে। এখন আসো সর্বশেষ প্রচেষ্টা, সেটা হচ্ছে সংগঠন। সংগঠন হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। দেখো, সংগঠন একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ভিত্তিক হয়ে থাকে, তাই ছোট বড় সব ধরনের সংগঠনের ক্ষেত্রে উদ্দেশ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। মুনাফার উদ্দেশ্যে উৎপাদনের উপাদানসমূহ সংগ্রহ করে সমন্বয় সাধন করাই সংগঠনের প্রধান উদ্দেশ্য। উৎপাদনসমূহের সমন্বয় কি বলছে? যে উৎপাদনের উপকরণসমূহ যেমন ভূমি, শ্রম ও মূলধন সংগ্রহ করে একত্রে বা একসাথে সমন্বয় করাকেই হলো সংগঠন। সংগঠনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের বলা হয়ে থাকে সংগঠক। এক্ষেত্রে সংগঠকরাই উৎপাদনসমূহের সমন্বয় সাধন করে থাকেন। অধিক ব্যক্তি দল। দেখো, 2 বা ততোধিক ব্যক্তি মিলে একটি সংগঠন গঠিত হয়। একা কেউ কোনো সংগঠন করতে পারে না। সংগঠনের কার্যক্রম একজন ব্যক্তি দ্বারা সম্পন্ন করা যায় না। অধিক ব্যক্তির একটি দল গঠিত হলে তাকে সংগঠন বলা যায়। তারপরে শ্রম বিভাগ। যে সংগঠনের মাধ্যমে উৎপাদনের বিভিন্ন কার্যক্রমকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, তাকে বিভিন্ন শ্রমিকের মাঝে কাজ বন্টন করা হয়, একে শ্রম বিভাগ বলা হয়। সংগঠনের মাধ্যমে শ্রম বিভাগ প্রবর্তন করে উৎপাদন বৃদ্ধি করা হয়। তারপর হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। দেখো, সংগঠন 2 বা ততোধিক ব্যক্তির দল। অধিক ব্যক্তির দল হওয়া সত্ত্বেও অনেক সময় সবার সম্মিলিত প্রচেষ্টা নাও থাকতে পারে, তখন সংগঠনের কার্যক্রম প্রতিফলিত হয় না। সংগঠনের সব কর্মী বা শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টা থাকে, যে যার মতো কাজ করলে সংগঠনের উদ্দেশ্যজন ব্যবহৃত হয়, তাই কাজের সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা থাকতে হয়। এখন ঝুঁকি বহন। দেখো, সংগঠন উপাদান কার্যক্রমের সকল ঝুঁকি বহন করে থাকে। প্রতিষ্ঠানের নানাবিধ কারণে পণ্যের মূল্য হ্রাস, চাহিদা হ্রাস, কাঁচামাল মূল্য বৃদ্ধি, পণ্য অবিক্রিত থাকা ইত্যাদি ঝুঁকির সম্মুখীন হতে পারে। সংগঠন এ ধরনের ঝুঁকি দিয়েই নিজেই বহন করে। এইগুলো সব ঝুঁকি সংগঠন একা বহন করে। এর বিপরীতে সংগঠন প্রতিষ্ঠানের মুনাফা ভোগ করে থাকে। নমনীয়তা। সর্বশেষ হচ্ছে নমনীয়তা। যে সংগঠনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। সংগঠনকে অবশ্যই নমনীয় হতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে কাজের সুবিধার্থে সংগঠন পরিবর্তন করার সুযোগ রাখতে হবে। এখন দেখো, আমরা আশা করি যে তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছ এবং বারবার চেষ্টা করতে হবে এই থিওরিগুলো মনে রাখার জন্য। এই থিমগুলো মনে রাখলেই আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসে সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।